নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। এদিকে রাজমহলে মোহিনী ও তার বাবা বজ্রকেতু একথা ভেবে খুব খুশি হচ্ছিল যে চন্দ্রাবতী নামের কাঁটা চিরদিনের মতো উপড়ে ফেলে দেওয়া হয়েছে। বজ্রকেতু পেয়ালায় মদিরা ঢালতে ঢালতে বলছিল, বিকেল হয়ে গেছে মোহিনী, এতক্ষণ চন্দ্রাবতীকে শুলে জড়ানো হয়ে গেছে হয়তো। ওর প্রাণ পাখিও এতক্ষণে নিশ্চয়ই উড়ে গেছে। হায়, আমি যদি এই দৃশ্য দেখতে পেতাম, মোহিনী খুশিতে ডগমগ হয়ে বলল। ওহ, যদি আমি ওকে তড়পে তড়পে মরতে দেখতে পেতাম, তো তাহলে আমার খুশি দ্বিগুণ হয়ে যেত। আমাকে তো সবসময় চন্দ্রাবতীর সঙ্গে সহানুভূতি দেখানোর নাটক করতে হয়, কারণ মহারাজের আবার যদি আমার উপর বিন্দুমাত্র সন্দেহ হয়। কিন্তু এখন তোমাকে বীরেন্দ্র প্রতাপের খুব বেশি বেশি করে পাশে থাকতে হবে। বজ্রকেতু মদিরার পেয়ালায় এক চুমুক দিয়ে বলল, ওর সঙ্গে তোমাকে আরো বেশি বেশি করে ভালোবাসার অভিনয় করতে হবে, কারণ আমি দেখেছি বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে মৃত্যুদণ্ড তো দিয়েছে, কিন্তু মনে মনে খুবই ভেঙে পড়েছে। মনে হয় ওর ভিতরে চন্দ্রাবতীর প্রতি প্রেম গাঢ়তর হয়েছে। মোহিনী অবহেলা ভরে বলল, চিন্তা করো না বাবা, ভালোবাসাটা সে সব 4 দিনেই ভুলে যাবেন উনি। ওনার চরিত্র তো আমি খুব ভালো করেই জানি। উনি আবার আমার কাছেই ফিরে আসবেন, এবার আর কখনো ফিরে যাবেন না। আর খুব তাড়াতাড়ি আপনি দেখবেন এই মোহিনী কিভাবে বিক্রমগড়ের মহারানী হয়ে যায়। বজ্রকেতু হা হা করে হেসে উঠল। তখনই ওর কিছু মনে পড়ল, আরো চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, মোহিনী, চন্দ্রাবতী বিষের ওষুধ হিসেবে যে জড়িবুটি তোমাকে দিয়েছিল, ওগুলো তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে তো? মোহিনী হেসে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, ওষুধ ভর্তি আছে বাবা, আর যদি শেষ হয়ে যায় তো আমি নিজেই ওগুলো বানিয়ে নিতে পারবো। আমি জানি যে চন্দ্রাবতী ওতে কোন কোন জড়িবুটি ব্যবহার করেছে, আর আমার মনে হয় না বাবা যে আমার শরীরে আর কোনো বিষ আছে। যদি থাকতো তো তার প্রতিক্রিয়া আমার শরীরে এতদিনে দেখা দিত না। মোহিনী, বজ্রকেতু সঙ্গে সঙ্গে ওর কথা খণ্ডন করে বলল, খুব গম্ভীর হয়ে বলল, কিছু বিষ এমনও হয় যার প্রতিক্রিয়া অনেক দেরিতেও দেখা দেয়, কিন্তু যখন হয় তখন হয়তো অনেক দেরি হয়ে যায়, তখন তার চিকিৎসা আর করা যায় না। সেজন্য তুমি বিন্দুমাত্র অবহেলা করবে না। ওরা কথা বলছিল, সেই সময় মোহিনীর বিশেষ কিন্নর অবনী দৌড়ে ঘরে ঢুকে বলল, রানীমা। অবনী হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে, ওই সুমন্ত বেঁচে আছে। শুনলাম এক্ষুনি এক সৈনিক খবর নিয়ে এসেছে মহারানীমাকে শুলে চড়াতে যাচ্ছিল, তো হঠাৎ কুমার সূর্য প্রতাপ সুমন্তকে নিয়ে ওখানে এসে হাজির হয়েছেন। এ কথা শুনে মোহিনীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। বজ্রকেতুরও একেবারে হুঁশ উড়ে গেল। বাবা, কি হবে এখন? সুমন্ত তো সব সত্যি বলে দেবে। কিভাবে তোমার পাঠানো মুখোশধারীরা চন্দ্রাবতীকে মারার জন্য গিয়েছিল
ওই সূর্যপ্রতাপও চন্দ্রাবতীর চেয়ে কম বুদ্ধি ধরে না বাবা। ওর উপর তো আমার প্রথম থেকেই সন্দেহ আছে। এখনো বীরেন্দ্র প্রতাপের সামনে এটা প্রমাণ করেই দেবে যে। তার কথা শেষ হওয়ার আগেই বজ্রকেতু বলল, মোহিনী, শান্ত হও, না হলে তোমার এই ভয় সবকিছু নষ্ট করে দেবে। মোহিনী হড়বড় করে চুপ করে গেল। বজ্রকেতু নিজেকে সামলানোর জন্য এক চুমুক মদিরা পান করলো আর বলল, বাজি এখনো আমাদের হাতেই আছে মোহিনী। সুমন্ত এসে পড়ায় যদিও চন্দ্রাবতী নির্দোষ প্রমাণিত হয়ে যায়, কিন্তু তোমার উপর কোনো আঁচ আসবে না। বলেছিলাম না তোমাকে আমি? এবার আমি 2 কদম এগিয়ে গিয়ে চাল চেলেছি। সূর্যপ্রতাপ তোমার আর আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাবে না। এ কথা বলে বজ্রকেতু উঠল আর মোহিনীর ঘর থেকে বেরিয়ে গেল। মোহিনীর নিজের বাবার উপর খুব ভরসা ছিল, কিন্তু ওর মনের মধ্যে একটা ভয় না চাইতেও জন্ম নিচ্ছিল। বীরেন্দ্র প্রতাপ নিজের ঘরে চুপ করে বসেছিল। চন্দ্রাবতীকে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও ওর মনে একটা উথাল পাথাল অবস্থা ওকে পাগল করছিল। বারবার এই কথা ওর মনে কোনো বিষাক্ত তীরের মতো বেজছিল যে চন্দ্রাবতী আর অগ্নি সিং একেবারে একজোট হয়ে গেছে। তার মানে চন্দ্রাবতীর সঙ্গে অগ্নি সিংহের অনেক পুরানো সম্পর্ক। বীরেন্দ্র অস্থির হয়ে নিজেকে বলল, তাহলে চন্দ্রাবতী কিসের জন্য আমার কাছে সত্যিকারের ভালোবাসা দাবি করত? যখনই আমি ওকে পেতে চেয়েছি তখনই ও কেন নিজের আত্মসম্মানকে আমাদের মাঝখানে নিয়ে আসতো, যখন ও নিজেই চরিত্রহীন? এমনকি ও তো সূর্যপ্রতাপকেও নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। উফ, কত বড় ধোঁকা দিয়েছে ও আমাকে। আমার তো মন করছে ওকে আর অগ্নিসিংহকে একই সঙ্গে তোড়পে তোড়পে মারব। কিন্তু কি করব? চন্দ্রাবতী বিক্রমগড়ের মহারানী। আমি ওকে প্রজাদের সামনে রাজদ্রোহিত বলতে পারি, কিন্তু চরিত্রহীন নয়। তাহলে আমারই বদনাম হয়ে যাবে যে আমার নিজের রানীরা আমার বশে নেই। তখন দরজায় করাঘাত পড়ল এবং একজন সৈনিক ভিতরে এলো। কেন এসেছো তুমি এখানে? বীরেন্দ্র প্রতাপ একেবারে ঝাঁঝিয়ে উঠে বলল, আমার একান্ত সময়ে বিঘ্ন ঘটিও না, এক্ষুনি চলে যাও এখান থেকে। এবার সৈনিক ভয়ে ভয়ে যা বলল তা শুনে বীরেন্দ্র প্রতাপ তো পাথরের মতো জড় বস্তু হয়ে গেল। এসব কি বলছো তুমি? ও চিৎকার করে উঠল। সুমন্ত বেঁচে আছে? আগে হ্যাঁ মহারাজ, সৈনিক বলল। আর সমস্ত নগরবাসী মহারানীমার পক্ষে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেছে। কুমার সূর্যপ্রতাপ আপনাকে ডেকে পাঠিয়েছেন, না হলে অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবে। বীরেন্দ্র প্রতাপের সমস্ত নেশা এক ঝটকায় কেটে গেল। তো কি চন্দ্রাবতী নির্দোষ? নিজেকে প্রশ্ন করলো বীরেন্দ্র প্রতাপ। অথবা এমনটা নয় তো যে ও আবার কোনো নতুন চাল চালছে? ও নিশ্চয়ই প্রজাদের আমার বিরুদ্ধে ভড়কাচ্ছে। কিন্তু সুমন্ত তো বেঁচে আছে। তাহলে তো আমায় চন্দ্রাবতীকে হত্যার দোষ থেকে মুক্ত করতেই হবে। তার মানে চন্দ্রাবতী দরবারে যা বলেছিল সব সত্যি, ওর অগ্নিসিংহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে কি সত্যি সত্যি চন্দ্রাবতীর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে? তাহলে সে কে? আরে সে কি বজ্রকেতু? বীরেন্দ্র প্রতাপ এখন সাংঘাতিকভাবে অস্থির হয়ে দ্রুত ঘর থেকে বাইরে বেরোলো। তখন ওর সামনে থেকে বজ্রকেতুকে আসতে দেখলো। কি হয়েছে মহারাজ? বজ্রকেতু সহানুভূতি দেখানোর ভান করে বলল, সব কুশল মঙ্গল তো?
আপনি এরকম একা একা কোথায় যাচ্ছেন? ন্যায় করতে, বীরেন্দ্র প্রতাপ একটু চড়া স্বরে বলল। আর আপনিও আমার সঙ্গে চলুন, কেননা দরবারে যে অন্যায় হয়েছে তার আসল কারণ আপনি। একথা বলে বীরেন্দ্র প্রতাপ নিজের ঘোড়ায় চড়ে বসল। আর একথা শুনে বজ্রকেতু ভয়ে কেঁপে উঠল। কিন্তু ও এতটাও কাঁচা খেলোয়াড় ছিল না, তাই নিজের হাবভাব গম্ভীর করে বীরেন্দ্রের পিছনে পিছনে চলে গেল। সতেজে নিজের ঘোড়া দৌড়িয়ে বীরেন্দ্র প্রতাপ নগরের একেবারে মাঝখানে গিয়ে উপস্থিত হলো। সেখানে উপস্থিত জনতার ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল। তারা রাজাকে দেখে উঁচু গলায় বলতে লাগলো, মহারানী চন্দ্রাবতীকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক। বীরেন্দ্র প্রতাপ একবার চন্দ্রাবতীর দিকে তাকালো। সে এখনো চৌরাস্তার মোড়ে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সূর্যপ্রতাপও ওর পাশেই ছিল। মহারাজ! তখন সুমন্ত বীরেন্দ্র প্রতাপের কাছে এলো এবং ওকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল, মহারানীমা একেবারে নির্দোষ। কালীঘাটির জঙ্গলে আমি আর মহারানীমা রক্তপুষ্প খুঁজছিলাম, তো হঠাৎ একজন হত্যাকারী আমাকে মারার চেষ্টা করেছিল। আমি গভীর খাদে পড়ে গিয়েছিলাম। আপনার খুব বড় ভুল ধারণা হয়েছে। মহারানীমা তো নিজের প্রাণের পরোয়া না করে মহামারীর ওষুধ খুঁজে এনেছেন। আমি তার সাক্ষী মহারাজ। বীরেন্দ্র প্রতাপের কাছে এখন বলার মতো আর কিছুই ছিল না, কেননা এই কথা ও চন্দ্রাবতীর কাছেও শুনেছিল দরবারের মধ্যে। কিন্তু তখন ওর চোখে ঘৃণার পট্টি বাঁধা ছিল। তখন সূর্যপ্রতাপ ওর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, মহারানীমা যে নির্দোষ তার আর একটা প্রমাণ হলো মহারাজ বৈদ্য অনুকূল শাস্ত্রী খুব চাতুর্যের সঙ্গে মহারানীমার দেওয়া জড়িবুটি বদলে দিয়েছিল। মহারানীমা যেসব জড়িবুটির কথা বলেছিলেন তার মধ্যে কোনো রকম ঘাস পাতা ছিলই না। আর যদি মহারানীমার বলা ওষুধে রোগীদের চিকিৎসা করা হতো তাহলে হয়তো কেউ মারা যেত না, আমরা শত শত প্রাণ বাঁচাতে পারতাম। একথা শুনেই বীরেন্দ্র প্রতাপ নিজের পাশে দাঁড়ানো বজ্রকেতুর দিকে ঘৃণা ভরে তাকালো। কিন্তু বজ্রকেতু এতে একটুও বিচলিত হলো না, উপরন্তু খুব দম্ভ ভরে বলল, ওহ, তো এর মানে এসব বৈদ্য অনুকূল শাস্ত্রীর চাল ছিল। এই জন্য ও মহামারীর ওষুধ খোঁজার বাহানায় ভেগে পড়েছে। ওই দুষ্ট নিশ্চয়ই মহারানীকে ঈর্ষা করে যে ওর মতো যোগ্য বৈদ্য থাকতে মহারানী কি করে মহামারীর ওষুধ খুঁজে ফেলল। এই জন্য ও এই সমস্ত চক্রবহ রচনা করেছে। আমি খুবই লজ্জিত মহারাজ যে ওই ধূর্তের কথায় বিশ্বাস করেছি, কিন্তু আমি বা কি করতাম? আপনি নিজেও তো ওর কথায় বিশ্বাস করেছিলেন। আর এখন তো আমার সন্দেহ হচ্ছে মহারাজ ওই গুপ্তচর অনুকূলেরই লোক। আপনি এক্ষুনি ওই দুজনকে শুলে চড়িয়ে দিন। হ্যাঁ, একদম, বীরেন্দ্র প্রতাপ শক্ত গলায় বলল, ওই দুজনকে তো আমি শুলে চড়াবো, কিন্তু তার আগে আমি ওদের মুখ থেকে এই সত্যিটা বের করব যে এই ষড়যন্ত্রের আসল নায়ক কে, আর তাকে নিজের হাতে শাস্তি দেব আমি। বজ্রকেতু তক্ষুনি চুপ করে গেল। বীরেন্দ্র প্রতাপ এখন সূর্যপ্রতাপকে বলল, কুমার, ওই নকল গুপ্তচর তো কালকুঠুরিতে বন্দি আছে, কিন্তু অনুকূল শাস্ত্রী ফেরার হয়ে গেছে। ওকে যেখান থেকে পারো খুঁজে আনো। আর হ্যাঁ, চন্দ্রাবতী আর সুমন্তের উপর যে সমস্ত মুখোশধারী আক্রমণ করেছিল তাদেরও সন্ধান করো। সূর্যপ্রতাপ দ্রুত ওখান থেকে চলে গেল। আর বীরেন্দ্র প্রতাপ সামনে এগিয়ে গিয়ে চন্দ্রাবতীর পাশে গিয়ে দাঁড়ালো। ভিড়ের চোখ এখন এই দিকেই ছিল। বীরেন্দ্র প্রতাপ উঁচু গলায় বলল, বিক্রমগড়ের নাগরিকরা, আমি স্বীকার করছি একটা খুব বড় ভুল বোঝাবুঝির কারণে আমার অন্যায় হয়েছে, কিন্তু এখন আপনাদের মহারানীমাকে নির্দোষ ঘোষণা করছি। আর এর সঙ্গে সঙ্গে আমি এই অনুমতিও দিচ্ছি যে মহারানী মহামারীর যে ওষুধ এনেছেন তা রোগীদের দেওয়া হবে। একথা শুনতেই ভিড়ের মধ্যে দাঁড়ানো সোনাল খুশিতে চিৎকার করে বলে উঠল,
জয় মহারাজের জয়। তখন সেখানে উপস্থিত সবাই মহারাজ ও মহারানীর জয় জয়কার করতে লাগলো। মহারাজের জয়, মহারানী মার জয়। ভিড়ের মধ্যে খুশির তরঙ্গ খেলে গেল, কিন্তু চন্দ্রাবতী তখনও একভাবে দাঁড়িয়েছিল। সে একবারও বীরেন্দ্র প্রতাপের দিকে চোখ তুলে তাকিয়ে দেখল না। সন্ধ্যা হবার সাথে সাথে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে নিয়ে রাজমহলে ফিরে এলো। মোহিনী রাজমহলে প্রথম থেকেই মজুদ ছিল, আর এবার ওর অবস্থা দেখার মতো ছিল। ওর বাবা বজ্রকেতুর মাথাও নত হয়ে গিয়েছিল। মহারাজের সামনে আমার বাবার কীর্তি ফাঁস হয়ে যায়নি তো? মোহিনী ভয়ে ভয়ে ভাবছিল। কিন্তু না, আমার বাবা এত তাড়াতাড়ি হার মানাদের দলে নয়। তাহলে তো এতক্ষণ বেড়ি পরানো হয়ে যেত, তাই নাকি? বীরেন্দ্র প্রতাপও লজ্জিত ছিল। ও এখনো পর্যন্ত চন্দ্রাবতীর সঙ্গে কথা বলার জন্য হিম্মত জুটাতে পারেনি। কিন্তু চন্দ্রাবতী এখনো আগের মতোই নীরব ছিল। মহলে প্রবেশ করেই ও সোনালকে নিয়ে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। তখন সবেগে নিজের ঘোড়া দৌড়ে সূর্যপ্রতাপ মহলে প্রবেশ করল। দাদা, বীরেন্দ্র প্রতাপের কাছে এসেও বলল, আমি বৈদ্য অনুকূল শাস্ত্রীর খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ ওকে হত্যা করেছে। ওর মৃতদেহ পাশের একটা জঙ্গলে পাওয়া গেছে। একথা শুনে সবাই চমকে উঠল। চন্দ্রাবতীও থেমে গেল, আর ওর চোখ একদম বজ্রকেতুর উপর উঠে গেল। কিন্তু বজ্রকেতু একইভাবে নিজের মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কারোর দিকে তাকালো না। তখন সূর্যপ্রতাপ বীরেন্দ্রকে বলল, যেই মহারানীমার বিরুদ্ধে চাল চেলেছে সে বড়ই চালাক দাদা। সে প্রথমেই জানতো যে তার এই চাল ধরা পড়ে যাবে, সেই জন্য সে প্রথমেই অনুকূল শাস্ত্রীকে মেরে ফেলেছে। বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে বলল, এখন তো কেবল একটাই প্রমাণ বেঁচে আছে, ওই নকল গুপ্তচর। এক্ষুনি ওকে এখানে নিয়ে এসো। বেত্রাঘাত পিঠে পড়লেই সবকিছু উগরে দেবে। তার কথা শেষ হতে না হতেই একজন পাহারাদার ওখানে দৌড়ে এলো। হা হা হা, মহারাজ মহারাজ, কালকুঠুরিতে ওই ওই নকল গুপ্তচর মরে পড়ে রয়েছে। ওকে ওকে কেউ বিষ খাইয়ে দিয়েছে। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ তো অবাক হয়ে গেল। সূর্যপ্রতাপ ওই পাহারাদারকে ধমক দিয়ে বলল, তোমরা কি করছিলে? কালকুঠুরিতে কে ঢুকেছিল যে ওকে বিষ খাওয়ালো? পাহারাদার ঘাবড়াতে ঘাবড়াতে বলল, আমাদের কোনো দোষ নেই কুমার, মনে হয় কেউ ওর খাবারে বিষ মিশিয়েছে। সূর্যপ্রতাপ এবার কিছু বলতে পারল না, কিন্তু বীরেন্দ্র রাগে অগ্নিশর্মা হয়ে বলল, কারাগারের সমস্ত পাহারাদারদের নিয়ে এসো। কয়েদিদের খাবার যারা বানায় তাদেরও নিয়ে এসো। আমি নিজে ওদের কাছ থেকে সত্যিটা জানতে চাই। পাহারাদার তক্ষুনি চলে গেল। তখন বজ্রকেতু চোখের কোণ দিয়ে মোহিনীর দিকে তাকালো আর আস্তে করে হেসে দিল। মোহিনী বুঝলো এসব ওর বাবারই কীর্তি। তো এটাই ছিল বাবার 2 কদম এগোনো চাল, ও মনে মনে ভাবলো, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সমস্ত প্রমাণ আর সাক্ষী উনি বড়ই চালাকি করে প্রথমেই সাফ করে ফেলেছেন। তখন চন্দ্রাবতী সোনালকে ইশারা করল আর নিজের ঘরের দিকে চলে গেল। বলুন মহারানীমা, কি হুকুম আমার জন্য? সোনাল ওর পাশে পাশে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলল। চন্দ্রাবতীও ফিসফিস করে বলল, সোনাল, যখনই কারাগারের সমস্ত পাহারাদার এখানে এসে পৌঁছবে তখনই তোমার আমার জন্য একটা কাজ করতে হবে, পারবে তো? বলে চন্দ্রাবতী সোনালকে কিছু বোঝাতে লাগলো। তো কি ছিল চন্দ্রাবতীর যোজনা? সোনাল কি তা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে? আর বীরেন্দ্র প্রতাপের সামনে মোহিনী আর বজ্রকেতুর ষড়যন্ত্র কি ফাঁস হয়ে যাবে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।